সেটার আমরা রিভিউ করবো 2024 সালে। সরকারের নীতির বিরুদ্ধে গত বছর শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের সময় বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রকাশ্য নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় বিক্ষোভকারীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি করার নির্দেশ দিয়েছিলেন তিনি। তার এমন গোপন ফোনালাপের একাধিক কল রেকর্ডিং পাওয়ার দাবি করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। 24 জুলাই এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়, টানা 15 বছর বাংলাদেশের ক্ষমতায় থাকা শেখ হাসিনা শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ প্রতিবাদের মুখে গত বছরের 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। হাসিনার পালিয়ে যাওয়ার আগে কয়েক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী বিক্ষোভ ও সরকারের দমনপীড়নে প্রায় 1400 জন নিহত এবং 20,000-এর বেশি মানুষ আহত হন বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICT। আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট, যা আই ইউনিট নামে পরিচিত, শেখ হাসিনার ফাঁস হওয়া ফোনালাপের অডিও ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করে দেখেছে। এই পরীক্ষার মাধ্যমে শেখ হাসিনার ওই অডিও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়নি বলে নিশ্চিত হয়েছে আই ইউনিট। ভয়েস ম্যাচিংয়ের মাধ্যমে শনাক্ত করা হয়েছে ফোনালাপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও। গত বছরের 18 জুলাই জাতীয় টেলিযোগাযোগ নজরদারি কেন্দ্র NTMC শেখ হাসিনার একটি ফোনালাপ রেকর্ড করে। এই কল রেকর্ডে শেখ হাসিনা তার এক সহযোগীকে জানান, নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন তিনি। তিনি বলেন, ইতোমধ্যে আমার নির্দেশ দেওয়া হয়েছে, আমি সম্পূর্ণভাবে প্রকাশ্যে আদেশ দিয়েছি। এখন তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে, যেখানেই পাবে গুলি চালাবে, এটা নির্দেশ দিয়েছি। এ পর্যন্ত আমি তাদের থামিয়ে রেখেছিলাম। আমি শিক্ষার্থী নিরাপত্তা নিয়ে ভাবছিলাম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও আত্মীয় শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ওই ফোনালাপে বিক্ষোভ নিয়ন্ত্রণে হেলিকপ্টার ব্যবহারের কথাও বলেন শেখ হাসিনা। তিনি বলেন, যেখানেই জমায়েত দেখা যাবে উপর থেকে, এখন তো উপর থেকেই হচ্ছে, কয়েক জায়গায় শুরু হয়ে গেছে, কিছু বিক্ষোভকারী সরে গেছে। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ওই সময় বিক্ষোভকারীদের উপর আকাশ থেকে গুলি চালানোর বিষয়টি অস্বীকার করলেও রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবির শরীফ আল জাজিরার আই ইউনিটকে জানান, হেলিকপ্টার থেকে তাদের হাসপাতালের প্রবেশপথ লক্ষ্য করে গুলি চালানো হয়। তিনি বলেন, আন্দোলনকারী আহত শিক্ষার্থীদের শরীরে গুলির অস্বাভাবিক ক্ষত দেখা গেছে। নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলি বিক্ষোভকারীদের কাঁধে অথবা বুকে ঢুকে যায় এবং সেগুলো শরীরেই থেকে গেছে। সেই সময় আমরা এই ধরনের অনেক রোগী পেয়েছিলাম। এক্স রে করে আমরা হতবাক হয়েছি যে শিক্ষার্থীদের শরীরে অনেক গুলি ছিল। তবে শিক্ষার্থীদের উপর কী ধরনের গুলি ব্যবহার করা হয়েছিল তা নিশ্চিত হতে পারেনি আল জাজিরা। আসামি পক্ষের বিরুদ্ধে এসব ফোনালাপ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনা, তার কয়েক মন্ত্রী এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে ইতোমধ্যে গঠন করা হয়েছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। তাদের বিচার শুরু হওয়ার কথা আগামী আগস্টে। আন্দোলনের সময় এসব ফোনালাপ রেকর্ড করেছে শেখ হাসিনার নজরদারি সংস্থা NTMC। এই সংস্থাটি এর আগেও কেবল বিরোধী নেতাদের নয়, বরং হাসিনার রাজনৈতিক মিত্রদের ওপরও নজরদারি চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা জানতেন তার কথোপকথন রেকর্ড হচ্ছে। তিনি বলেন, অনেক সময় অপরপক্ষ বলতো এই বিষয়ে ফোনে না বলাই ভালো। জবাবে প্রধানমন্ত্রী বলতেন, হ্যাঁ আমি জানি রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা নেই। প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, তিনি অন্যদের জন্য গর্ত খুঁড়েছিলেন, এখন সেই গর্তে তিনি নিজেই পড়ে গেছেন।
1971 সালে স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য সরকারি চাকরিতে বিশেষ কোটার বিরুদ্ধে 2024 সালের জুনে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। হাইকোর্ট পুরনো কোটা ব্যবস্থা পুনর্বহাল করায় শিক্ষার্থীদের আন্দোলন ভয়াবহ আকার ধারণ করে। 16 জুলাই দেশের উত্তরাঞ্চলীয় শহর রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আন্দোলনকারী শিক্ষার্থী আবু সাইদ। জুলাইয়ে তার মৃত্যুই ঘুরিয়ে দেয় অভ্যুত্থানের মোড়। দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, আরও তীব্র হয়ে ওঠে আন্দোলন। আল জাজিরার হাতে আসা আরেকটি গোপন ফোনালাপে শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা সালমান এফ রহমানকে রংপুরে নিহত আবু সাইদের ময়নাতদন্তের রিপোর্টের বিষয়ে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে চাপ দিতে শোনা যায়। ফোনে তিনি বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেতে এত দেরি কেন হচ্ছে? কে লুকোচুরি খেলছে? রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার রাজিবুল ইসলাম আল জাজিরাকে বলেন, পুলিশ তাকে 5 বার ময়নাতদন্ত রিপোর্ট বদলাতে বাধ্য করে, যাতে একাধিক গুলির ক্ষত থাকার তথ্য না থাকে। তারা এমন রিপোর্ট চাইছিল যাতে লেখা থাকে আবু সাইদ পাথর নিক্ষেপে আহত হয়ে মারা গেছেন। আবু সাইদের মৃত্যুর 12 দিন পর তার পরিবারকে ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে নিয়ে যাওয়া হয়। হাজির করা হয় একটি টেলিভিশন অনুষ্ঠানে। প্রায় 40টি পরিবার সেখানে উপস্থিত ছিল। এসব পরিবারের কেউ না কেউ বিক্ষোভে নিহত হয়েছেন। আবু সাইদের বাবা মকবুল হোসেন বলেন, আমাদের গণভবনে আসতে বাধ্য করেছিলেন হাসিনা। আমাদের আসতে বাধ্য করা হয়েছে, না এলে অন্যভাবে নির্যাতন করত। অনুষ্ঠানে শেখ হাসিনা প্রত্যেক পরিবারের হাতে তুলে দেন অর্থ। আবু সাইদের বোন সুমি খাতুনকে তৎকালীন প্রধানমন্ত্রী বলেন, আমরা আপনাদের পরিবারকে ন্যায় বিচার দেব। শেখ হাসিনার এমন আশ্বাসের জবাবে সুমি বলেন, ভিডিওতে দেখা গেছে পুলিশ গুলি করেছে, এখানে তদন্তের কি আছে? আমাদের এখানে আসাটাই ভুল হয়েছে। আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে আওয়ামী লীগের এক মুখপাত্র বলেন, শেখ হাসিনা কখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের কথা বলেননি, নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর নির্দেশও দেননি। এই ফোনালাপ খণ্ডিতভাবে নতুবা বিকৃত করে প্রচার করা হয়েছে, অথবা দুটিই করা হয়েছে।